মনে রাখবেন পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যার তিন দিকে একটা দেশ ঘিরে থাকে, আমার জানা নাই। এই ব্যাপারগুলি আমাদের প্রজন্মকে, তার পরবর্তী প্রজন্মকে জানাই দিতে চায় যে কিভাবে ক্ষমতা ভাগাভাগি করে সংসদে বসে, কিভাবে গণহত্যা করে। শুধু তাই না, খলিলুর রহমান সাহেবরে আপনি আবার মন্ত্রী বানায় রাখছেন এখনো। সাগর রুনি হত্যা মামলা 14 বছরে তদন্ত রিপোর্ট হয় নাই, সেটা কি আপনারা প্রশ্ন করতে পারেন না? এখন যেহেতু একটা ডকুমেন্ট হইছে, ডকুমেন্ট হওয়ার পর আপনার সেদিন তো আপনাদের বোঝা উচিত ছিল, তখন আপনি নির্বাচনের তড়িঘড়ি না কইরা ইউনূস সাহেবকে সরাইতে চাইলাম না কেন? যান আপনি, আপনার দিয়ে আমার নির্বাচন লাগবে না। আমি আপনি জুলাই আগস্টে ইন্ডিয়ার অবস্থান আপনি দেখেন, আমি মিডিয়ার অবস্থান বলতেছি না, ওরা একটা বিবৃতি দেয় নাই কিন্তু শেখ হাসিনার পক্ষে। মানে 30 তারিখে একটা কোনো মতে একটা দিছে 30 জুলাই যে তাদের 400 শিশু মারা গেছে। আপনি এখন সংবাদ সম্মেলন করে বলবেন যে তদন্ত কমিটি হবে? মানে তদন্ত কমিটি করতে আপনার কি লাগে? তদন্ত কমিটি করতে আপনি কি লাগে? ওটা তো আমি শুরুতেই বললাম। জি, মানে ওটা তো আমি শুরুতেই বললাম যে এটা হওয়া উচিত ছিল, আরো 1 মাস আগে হওয়া উচিত ছিল। ওকে, বাট অ্যাট লিস্ট অন্তত অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটিটা বা করুক, যে এই যে এত কথা উঠছে, লোকে আশ্বস্ত হোক যে আসলেই ইন্টারিম গভর্নমেন্টের রোলটা কি ছিল, এটা এক্সপোজড হওয়া দরকার। আমি অ্যাডভোকেট রাজ্জাকের কাছে ফিরে আসি। ধন্যবাদ আকবর হোসেন। আমি ওই টিকা বা টিকা ম্যানেজমেন্ট এই সম্পর্কে একটু আপনার মতামত জানতে চাই। তার আগে একজন দর্শকের মন্তব্য একটু পড়ি। উনি বলতেছেন, খালেদ ভাই, মানুষের ভুল থাকতেই পারে, আপনারও ভুল থাকতে পারে, তবে আপনি জেনে বুঝে ভুল করেন না। আপনার মাধ্যমে জানাতে চাই, ইন্টারিম সরকারকে রাজনৈতিক দলগুলো কতটা সহযোগিতা করেছিল, প্লিজ উত্তরটা দেবেন। আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছিল, আবার করে নাই, দুটাই ঠিক। জি জনাব রাজ্জাকি। প্রথমত আমি একটা কথা বলি এখানে, দেখেন আপনার এই যে আকবর ভাই যে সায়েন্টিফিক ব্যাখ্যা দিলেন বা তদন্তের কথা বললেন, যেগুলা যে সমস্ত বিষয়গুলা, এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে আমার কোনো ডিবেট নাই। কিন্তু আমার এখানে সিম্পল প্রশ্ন হলো যে তাদের গাফলতিতে টিকা আসে নাই, তাই বাচ্চাগুলা মারা গেছে। এটা সহজ কথা, সহজ সরল কথা। আচ্ছা, হামের টিকা কিনে নাই ইউনূস সরকার। ইউনূস সরকার ছিল একটা, আমার মতে, ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এরকম একটা কথা আছে সেরকম। কারণ সে কি ছিল, সে কতখানি কোঅপারেটেড হয়েছে আমরা দেখছি। সে আসার পর আজকে যেমন এই সরকারকে বলা হয় 3 মাস কোনো সাফিসিয়েন্ট টাইম না, আমরা সবাই বলি, কিন্তু ইউনূস সাহেবের সময় ফ্রম তৃতীয় দিন থেকে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনগুলো কোনো ব্যক্তিরা করে নাই, কোনো দলের ছত্রছায়া হয়েছে। এখন সেই দাবি দাওয়াগুলো আমরা দেখছি না। আচ্ছা, এখন এই হামের টিকা যখন আসলো না, তখন কিন্তু এই দেশের রাজনৈতিক দলগুলা সবসময় তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, সংস্কার নিয়ে, তদন্ত কমিশন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, নানান বিষয় নিয়ে, সংশোধন নিয়ে, বিচার নিয়ে নানান আলাপ করছে। একবারও কি তারা বলছিল যে হামের টিকা আসছে কিনা, প্রশ্নটা উত্থাপন হয়েছিল কিনা? কারণ রাজনৈতিক দায়িত্ব আছে, ইউনূস সাহেবের কোনো দায়িত্ব নাই, কারণ সে রাজনৈতিক সরকার না, তাকে সবাই বসাইছে, সে নির্বাচিত সরকারও না। একটা তুষের আগুনের মধ্যে, একটা জলজন্ত আগুনের মধ্যে সে বসছে। আর এটা রাজনৈতিক দলের বক্তব্য থাকা উচিত ছিল। 2 নম্বর আসেন, রোগ কেন আসে, রোগ কোথা থেকে আসে, এটা একটা তাত্ত্বিক ব্যাখ্যা। আর হামের টিকা যারা পৃথিবীতে আবিষ্কার করছে তারা উন্নত বিশ্ব, যারা অবহেলা করে না। তার মানে কি সেখানে হামে লোক মারা গেছে, তাই তারা হামের টিকা বানাইছে। আর হামের টিকা তো আমি বানাচ্ছি না। কেন কথাগুলো বলছি, যে সবসময় সতর্ক থাকলেই সবকিছু করা যায় না, আবার কোঅপারেশন লাগে, রাজনৈতিক দলের কোঅপারেশন। আজকে যে আপনার কমপ্লেনটা তুললেন ইউনূস সরকারের জন্য, আমি একমত যে ইউনূস সাহেবের অবহেলার জন্য হয়েছে, আমি ধরে নিলাম। তাহলে একই কথা আসে, এটা কি রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? আবার এই তদন্ত, হামের টিকার বিষয়ে তদন্ত হবে মানে কি? ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে, উনি টিকা আনেন নাই, প্রসিকিউশন শুরু হয়ে যাবে, তার বিরুদ্ধে মামলা শুরু হয়ে যাবে। আমি টাইম দিচ্ছি কেন, মানে কি? তখন কি আপনারা পলিটিক্যাল লিডাররা শুধুই নির্বাচনের জন্য ছিলেন, সব মেনে নিছেন, হামের টিকা আসলো কি আসলো না দেখার দরকার নাই, লোক মরে যাক, আমরা নির্বাচন চাই, নির্বাচন হওয়ার পর 3 মাস না? কিন্তু যে প্রশ্ন জনাব আকবর হোসেন তুলছিলেন, যে এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক, আপনিও কিছুটা বললেন, যে এটা কি আসলে পলিটিক্যাল রেটরিক নাকি আমাদের কাছে আসলে কোনো সায়েন্টিফিক আমার কোনো ব্যাখ্যার দরকার নেই। সিম্পল একটা কমপ্লেইন যখন রেজ করছেন আপনারা, যে ইউনূস সাহেবের টিকা কিনতে দেয় নাই বা অবহেলা, আপনি স্ট্রেট মামলা করবেন। এখানে মানে এত কথা কিসের? মামলা করে আপনি প্রমাণ করেন, ইয়েস ইট ইজ ডান বাই হিম। আপনি পলিটিক্যাল কমপ্লেন করছেন, আমি বারবার একই কথা। আমি কিন্তু এটা আমি অনেক চিন্তা করে বলছি, আপনার রাষ্ট্রের বলতে হবে এটাকে রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন। আমরা কিন্তু আপনি ডক্টর ইউনূস সরকার আমলে অনেক আন্দোলনের কথা বলেছিলেন, কিন্তু আমরা কিন্তু রাস্তায় এরকম কোনো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে আমার একদম স্পেসিফিকলি মনে আছে, আমরা কিন্তু ওই সরকারের বিরুদ্ধে অনেকগুলি রিট আবেদন দেখেছি।
আপনারা আইনজীবীরা সেটাই- উদ্যোগী হয়ে এরকম অনেক কিছু করেছেন, আপনারা এটা পলিটিক্যাল দলের উপরে কেন ফেলছেন? আমরা দেখেছি যে চেয়ারে বসে যে বিচারক আছেন, সেই বিচারক, হাইকোর্টের বিচারক, তিনি সুমোটো রুল জারি করেছেন যে কেন এইটা হবে না। এখন তারা কোথায়, আবার আপনারা কোথায়? আচ্ছা, এইবার আসেন তাহলে আপনি এটার প্রতি আমি একমত আপনার সাথে। আমি একমত যে উনি একটা বিরাট ওয়াইড পাওয়ার, সাংবিধানিক ক্ষমতা, আপনি জানেন যে রুল দিতে পারে। যেমন ধরেন, আমি তো এখন তর্কের খাতির বলি, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। যেমন ধরুন, আপনি এখনো বলছেন যে আপনি সংবিধান মোতাবেক আছেন। আমরা বারবার কিন্তু বলতেছি সংবিধান বলছি, মোতাবেক হ্যাঁ, আছি, বলছি। কিন্তু নির্বাচনটা সংবিধান মোতাবেক হয় নাই, আমি 100% নিশ্চিত। কারণ আপনার সংবিধান বলছিল সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেই নির্বাচন আসলো 2026-এর ফেব্রুয়ারিতে। এইটা আমার এক্সিস্টিং সংবিধান মোতাবেক পারমিট করে না। আমি চ্যালেঞ্জ করছি, নাম্বার 1। নাম্বার 2, তারপরেও যদি আপনি গায়ের জোরে ঢুকে যান যে আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করছেন, তাহলে সংবিধানের 4-এর ক মোতাবেক এতক্ষণ পর্যন্ত যেহেতু সংবিধান সংশোধন হয় নাই, সংবিধানের 4 কয়ের অনুচ্ছেদ মোতাবেক সর্বত্র বঙ্গবন্ধুর ছবি ঝুলানো থাকার কথা। আপনি কিন্তু ঝুলাচ্ছেন না। এগুলি পরে আমি সব ঠিক করে নিব। আমার সংবিধানে আমি এগুলি এরকম বহুত কিছু আমি ভূতাপেক্ষ ঠিক করে নিব। আপনি যখন ঠিক করে নিবেন তখন থেকে অপরাধটা হবে না। যতক্ষণ ঠিক না করেন ততক্ষণ কি? এখন অপরাধী আসি, সে এখন অপরাধ থেকে দায় মুক্তি পাওয়া যাবে ঠিক করে, অসুবিধা কি আমার? বাংলাদেশ সংবিধান তো আমার তাই শিখাইছে, তাই না? বাংলাদেশের সংবিধান তো আমাকে বলে নাই যে আগে ঠিক করে পরে ভালো কাজ করব। আমি দেখছি আগে ভালো কাজ করে পরে এটা ঠিক করবো। তাহলে তো আপনি বাংলাদেশ সংবিধান, আচ্ছা, আপনি তো বাংলাদেশ সংবিধানে হাতই দিতে পারবেন না যদি ওইভাবে আসেন। আপনি হাতই দিতে পারবেন না। হাত জোর করে দিচ্ছি, জোর করাটা ঠিক করে নিব। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি একটা কথা। আপনি যেটা ঘর বন্ধ করে তালা চাবি নিয়ে যান, তাহলে সেই ঘরটায় ঢোকার কিন্তু 2টা উপায়। এক, যে চাবিটা নিয়ে গেছে তারে আইনে চাবিটা এনে দরজা খুলে ঢুকবেন, অথবা দরজা ভেঙে ঢুকবেন। আমি ঘর ভেঙে, তো এখন আমি দরজা ভেঙে, আপনি ঘর ভেঙে, আপনি দরজা ভেঙে ঢুকেন তো, ঢুকছেনই তো অলরেডি, আবার ঢুকবেন। সেইটা তো কোনো, সেইটা আমি আমার মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে তো আমাদের থামতে হবে। অ্যাডভোকেট রাজ্জাকি, কোনো একটা জায়গায় গিয়ে তখন থামতে হবে। তাইলে তো আপনি, আমি সেটাই কনস্টিটিউশনের জন্ম থেকেই আমি সুমোটো রুলের জায়গায় আসছি। আপনি যেটা বললেন, তা আপনি যখনই দরজা ভেঙে ঢুকবেন তখনই তো আমার রুল দেওয়ার ক্ষমতা আছে। আমি দিচ্ছি না কেন? আমি দিচ্ছি না এই কারণে আমি আপনার অধীনস্থ। তাই ভাই, আমি সহজ জিনিসটা বুঝি। আমি বুঝি আমাকে 106 করে আমাকে ডাইকা জিজ্ঞেস করা হয়েছে যে এইগুলি, যে কাজগুলি আমি করছি সেই কাজগুলি ঠিক আছে কিনা। আমার ব্রাদার জাজেরা সবাই মিলা বৈশা, চিফ জাস্টিস সহ সবাই মিলা বলছে যে ঠিক আছে। আমি এই জায়গা থেকে আসি, এটা যদি ঠিক থাকে তারপরের গুলি, কারণ আমি যদি এখন ওই ক্ষুদ্রতম কণা বাইর করতে চাই অনুর মধ্যে, পরমাণুর মধ্যে, এই সেইটা তো কোথাও গিয়ে তো আমার থামতে হবে। আমি একটা জায়গায় থাকি। আচ্ছা খালেদ ভাই, আমি আপনার একটা সিম্পল প্রশ্ন করি, যদি আপনাকে আমার প্রশ্ন করা ঠিক না। আমি আপনার কাছ থেকে আপনার কাছে বোঝার জন্য, আমি একটা, মনে করেন আমি একজন ছাত্র, আপনি একজন টিচার। আচ্ছা বলেন। না আপনি ধরেন, আমি এটা জানার জন্য যেই প্রশ্নগুলো আমাদেরকে এতক্ষণ আপনি করলেন, কথার কথা, সেই প্রশ্নগুলোর সাথে যারা কনসার্ন ব্যক্তি, তাদেরকে কি আপনারা করতে পারেন না? এই কাজটা কি আপনাদের না? না, অবশ্যই আমাদের, কিন্তু আমরা উনাদেরকে পাই না। মানে স্পষ্টত ক্ষমতায় বসার পরে পান না মানে কিভাবে? আমি একটা কথা বলি, কিছুক্ষণ আমরা হত্যা মামলার কথা বলছি, যেমন একটা সাগর রুনি হত্যা মামলা 14 বছরে তদন্ত রিপোর্ট হয় নাই, সেটা কি আপনারা প্রশ্ন করতে পারেন না? আচ্ছা, আরেকটা আসেন, আমি আজকে আবার হত্যার কথা মনে আছে? আপনি শারমিন রিমা হত্যার কথা মনে আছে? মনে আছে। আচ্ছা, শারমিন রিমা হত্যাকার নিজামুদ্দিনের মেয়ে, ঠিক আছে? সেই মামলাটা সাকসেসফুল ছিল কেন জানেন? শুধু মিডিয়া কাভারেজের জন্য। আপনার মনে আছে? আমরা প্রতিদিন পত্রিকায় দেখতাম মুনির খুকু, জি, ওদের কথা বলতেছেন, প্রতিদিন দেখতাম ফলো আপ আসতো। আপনি বলেন সত্য কিনা? প্রতিদিন অলমোস্ট ফলো আপ আসতো। আপনি কি আমাকে প্রশ্ন করতেছেন, উত্তরটা দিতে দিবেন? হ্যাঁ, আচ্ছা, উত্তরটা দিতে দিব। আমি উত্তরটা দিই। শারমিন রিমা, আমি যদি ভুল না করে থাকি, শারমিন রিমা হত্যাকাণ্ডটা ঘটছিল হচ্ছে 90-এর দশকে, মানে 90-91 এরশাদ সাহেবের মৃত্যুর, বা এরশাদ সাহেবের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তখন বাংলাদেশে চাঞ্চল্যকর বলি আমরা যেসব হত্যাকাণ্ডগুলিকে বা মিডিয়া যেগুলিকে ফলো করবে সেগুলি যত পরিমাণ ছিল, তার থেকে এই 40 বছরে বা এই 35 বছরে তার পরিমাণ অনেক গুণ বাড়ছে। মিডিয়াকে প্রতিদিনই নতুন নতুন অসংখ্য জিনিসের সম্মুখীন হইতে হয়। এবং তারপর আমি বলি, 2012 সালে আমার বন্ধু সাগর সরোয়ার কিংবা তার স্ত্রী, তাদের দুজনের একসাথে নৃশংস ঘটনার পর
যদি আপনি সংবাদ মাধ্যমের রিপোর্টের কথা বলেন, কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে, কিন্তু কয়েক লক্ষ। সেটাই তো বলছি, শারমিন রিমাকে নিয়ে কয়েক লক্ষ রিপোর্ট হয়েছে। না, শারমিন রিমার ক্ষেত্রে সেটা ছিল একক ঘটনা। 1 বছরের মধ্যে তার এই মুনির সাহেবের এবং খুকু মৃত্যুদণ্ড হয়েছে। অ্যাডভোকেট সিরাজুল হক তাদের লয়ার ছিলেন। সেইটার ঘটনাটা আর আজকের ঘটনাটা ডিফারেন্ট। আজকে পুলিশকে চার্জশিট দিতে আমরা বাধ্য করতে পারি না। আজকে 12, আজকে 26, 14 বছর হয়েছে, 14.5 বছর। হ্যাঁ, 14.5 বছর, রাইট, 14.5 বছর। একটা চার্জশিট পুলিশ দিতে পারে না, কোর্টই তো যায় না। না, এই যে আমি তো বলছি, এই কেন যে পারলাম না, সেই প্রশ্নগুলো এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে করেন না কেন, আমি বারবার বলছি আপনাকে। আপনারা সবাই মিলে কেন ধরছেন না? আমি আবারও বলতেছি, আকবর আরো ভালো করে বলতে পারবেন। একই প্রশ্ন বাংলাদেশের, মানে এই পর্যন্ত কয়জন স্বরাষ্ট্রমন্ত্রী, মানে যখন সাগরুনি মারা গেছে তখন হচ্ছে সাহারা খাতুনের পরে মহিউদ্দিন খান আলমগীরের পরে আরো যারা আসছেন, আমি নাম ভুলে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, শাহরুখ খানের নাচের সামনে গিয়ে বসা পড়তেন, ওনার নাম ভুলে গেছি, ওই শামসুল হক টুকু। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তারপরে জনাব জেনারেল সাহেব জাহাঙ্গীর, তারপরে এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। যতবার সাংবাদিকরা ওনাদেরকে পাইছে ততবার এই প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর জানতে পারছে। আইন তার নিজস্ব গতিতে চলতেছে। 6 মাস আবার সময় নেওয়া হয়েছে এই তদন্তের জন্য, 6 মাস, এই 5 দিন আগে। তাহলে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, কারণ আপনি যে সমস্ত জায়গায় বিচরণ করতে পারেন সেই সমস্ত জায়গায় বিচরণ করার ক্ষমতা আমাদের নাই। আপনি সাংবাদিক হিসেবে যেতে পারেন। আপনি কতগুলা কমপ্লেইন, এই হামেদ টিকার কমপ্লেইন, আপনি যুদ্ধ অপরাধীদের কমপ্লেইন, শেখ হাসিনা হত্যা করছে কমপ্লেইন, তারপরে যদি আরো যত কমপ্লেইন আছে সেগুলো একটা জিনিস শুধু আপনি প্রশ্ন করবেন, কমপ্লেইন গুলো রিয়েল নাকি পলিটিক্যাল। যদি রিয়েল হয় আমার মনে হয় যে পলিটিক্যাল হয়, আল্লাহর রাস্তে এই জিনিসগুলা স্টপ করেন। কারণ আমি সেদিন একটা ইন্টারভিউ দেখলাম, এমন একটা তৃতীয় শ্রেণীর ব্যক্তি, সে বলতেছে চায়না যখন 2080 কথা ভাবে, বাংলাদেশ তখন আবার 71-এ ফিরে যায়। এই যে আমাদের ট্র্যাজেডি, এটাই তো আমাদের কাছে খারাপ লাগে। আমাদের 71 আছে, 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে, আমরা সামনের দিকে যাব। আমরা কি সামনে দিকে যাচ্ছি? গত একটা সেশন দেখলাম পার্লামেন্টে, ওই একই আলাপ হইছে, গুপ্ত সুপ্ত, রাজাকার, স্বৈরাচার, আগ্রুম বাগরুম। রাষ্ট্রের কি হইল? রাষ্ট্রে বার্তা কি পাইলো? আপনি আমাকে বলেন তো, গত 1 মাস আমরা কি বার্তা পাইলাম? আমরা আবার আসবো আপনার কাছে জনাব রাজ্জাকি। আমি এখানে দেখতে পাচ্ছি যে একজন দর্শক জসউদ্দিন, উনি বলতেছেন যে একই মত, একই রকম গেজ, সবাই ইউনুসের লোক, সবাই একই মতের গেজ দিয়ে হাম নিয়ে কথা বলবে, কে ভালো আর্গুমেন্ট হচ্ছে না, সবাই ইউনুসের লোক। ফ্যান্টাস্টিক আপনার অবজারভেশনে। আমি ডক্টর রাজ্জাকি, অ্যাডভোকেট রাজ্জাকি, আপনার কাছ থেকে একটু আলোচনাটা শুরু করি। আপনি খুব অল্প কথায় যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে এবং সেই চুক্তির ধারাবাহিকতায় বিএনপি সরকারও বলতেছে চুক্তিটা অনেক ভালো, নিশ্চয়ই তারা রাখতেছেও চুক্তিটা, এইটা নিয়ে একটু আপনার মতামত একটু শুনতে চাই। এটা জনগণের সামনে আসা উচিত কিনা, তারপর এটা আমরা দেখব। জনাব আকবর হোসেনের কাছে আপনি বলার পর আমরা একটু শুনি। আচ্ছা, এটা যদি আপনি আমাকে প্লেন ভাবে বলি, আমি আজকে একটা পত্রিকায় রিপোর্ট দেখলাম, ফরিদা ইয়াসমিন নাকি যে একটা ইন্টারভিউ উপদেষ্টা ছিলেন, আমার নামটা ভুল হইতে পারে, যায় না, ফরিদা ইয়াসমিন সম্ভব। উনি বলছেন যে এই চুক্তিটা যখন হয়েছে, আমি কিন্তু আপনাকে এই চুক্তিটা ইন ডিটেইলস আমি জানি সেটা বলবো না, যা শুনতেছি সেটা। উনি বলছেন যে এই চুক্তি করার আগে, নির্বাচনের 3 দিন আগে, 9 তারিখে করার আগে, জামাত এবং বিএনপি তাদের সাথে তারা আলোচনা করে তারপর এটা করেছে। 1, 2, উনি আরো বলছেন জামাত এবং বিএনপির তরফ থেকে কোনো অভিযোগ আসতেছে না যে তারা এটা সম্মতি দেয় নাই, তারা নীরব রয়েছে। জামাত টু সাম এক্সটেন্ট এক সময় বলছে যে তারা নাকি সম্মতি দেয় নাই। এখন আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, আমি যদি 300 সিট ধরি পার্লামেন্টের, 300 সিটে যারা এমপি হয়ে গেছেন তারা কিন্তু টোটাল জনসংখ্যাটাকে রিপ্রেজেন্ট করেন। টোটাল জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে থাকেন, তাহলে এই চুক্তিটা নিয়ে এখন পর্যন্ত পার্লামেন্টে চুলচেরা আলোচনা হলো না কেন? কারণ ওই ফরিদা ইয়াসমিন এটাও বলছেন যে এই চুক্তি 60 দিনের নোটিশে বাতিল করার অপশন আছে, এই চুক্তি নবায়ন করার অপশন আছে, এই চুক্তি নিয়ে সবাই মতামত নিয়ে যে কোনো রিভিউ করতে পারে, সবকিছু আছে। তাহলে আমরা এই যে, যেমন আপনি আমাকে প্রশ্নটা করলেন আমেরিকার চুক্তি নিয়ে, এই আমেরিকার চুক্তি নিয়ে কনসার্ন যারা, তাদেরকে তো জোরালোভাবে প্রশ্ন করা উচিত। এটা যদি দেশের জন্য ক্ষতিকর হয়, আপনারা কেন পার্লামেন্টের সিদ্ধান্ত নিতে পারতেছেন না? আর দেশের জন্য মঙ্গলজনক হয়,
তাহলে আমরা যারা এটা নিয়ে আলোচনা করি, এটা দ্বিমত করি, এটার বিরোধিতা করি, সেটাই বা কেন হবে? সুতরাং বিষয়টা পার্লামেন্টে উত্থাপন করা খুব জরুরি এবং একটা চুলছেরা বিশ্লেষণ দরকার, এবং ঐক্যমত্যের ভিত্তিতে আইদার ইট উইল বি রিজেক্টেড অর ইট উইল বি অ্যাকসেপ্টেড। আমি একটু জনাব আকবর হোসেনের কাছে এই চুক্তিটার ব্যাপারে একটু শুনতে চাই, যে চুক্তিটা প্রথমেই মানে আমি বলি যে 9 ফেব্রুয়ারি করা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, এবং এই চুক্তিটার বিষয়বস্তু জনাব রাজ্জাকি বলছেন যে তিনি পড়ছেন না, কিন্তু এটি পড়া যায় আসলে, এখন এটি চুক্তিটি প্রকাশ্যভাবেই আছে। জনাব আকবর হোসেনের কাছে একটু শুনতে চাই চুক্তির ভালো মন্দ আমাদের জানার অধিকার ইত্যাদি। দেখুন, এই চুক্তি করার আগে প্রধান দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, এটা কিন্তু আজকে যে ফরিদা আক্তার বলেছেন ব্যাপারটা এমন না। এর আগে এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও বলেছেন, এবং তিনি বিগত সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, বর্তমান সরকারের উনি পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান এই কথা বলার পরে বিএনপির তরফ থেকে তো বলা হয়নি যে না আমরা জানতাম না, আমরা এটা করিনি, বলেছে? বলে নেই। বা জামায়াত একটু ইংরাজি ভাবে বলেছে, বাট খুব স্ট্রংলি তারা বলে না, মাঝে মধ্যে চুপ থাকে, মাঝে মধ্যে তারা অন্যদেরকে দিয়ে বলায় এরকম। এবং এনসিপি কিছু বলে না, এনসিপি কিছু বলে না কেন সেটা আমার কাছে রহস্যময় লাগে। তিন রকম। আপনি একদম ঠিক বলছেন যে বিএনপি এটা অস্বীকার করে নাই, খলিলুর রহমানের কথা যে বিএনপি জামাতের সাথে কথা হয়েছে, জামাত প্রথমে বলেছিল যে তাদের সাথে কোনো কথা হয় না, কিন্তু এটা নিয়ে তারা পাল্টা কোনো কিছু বলে না। আর এনসিপি এটা নিয়ে একদম চুপচাপ। এনসিপি আমি একটা কথা বলি যে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার ছিল বাংলাদেশে 1 বছর সামথিং, যাই হোক, এই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, এমন একটা সিদ্ধান্তও নেয়নি যেখানে ইদার বিএনপি অর জামায়াত অর এনসিপির ইনফ্লুয়েন্স ছিল না। এমন একটা সিদ্ধান্ত এই সরকার নেয়নি আমার জানা মতে। ইদার বিএনপি জানতো, নয়তো জামাত জানতো। এই ব্যাপারটা আপনি একটু ব্যাখ্যা করেন, কারণ এটা মনে হয় আপনি একটা খুবই এরকম কথা বলেছেন যে এটা নিয়ে আমরা একটু রাজ্জাকি সাহেবের মন্তব্য শুনতে চাইবো। জি, অফকোর্স এটা নিয়ে আমার খোলা, এটা আমার বলার কিছু না, এটা খুবই ওপেন সিক্রেট ব্যাপার ছিল। কারণ প্রফেসর ইউনূস সরকারের তো কোনো পলিটিক্যাল ক্যারেক্টার ছিল না, বাট দে ওয়ার সাপোর্টেড বাই পলিটিক্যাল পার্টিস। তাদের শক্তির উৎসটা কোথায় ছিল? তাদের শক্তির উৎস ছিল যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যেগুলো আছে এগুলোই ছিল তাদের শক্তির উৎস। প্রফেসর ইউনূস সরকারে বিএনপির লোক ছিল না, জামায়াতের লোক ছিল না, এনসিপির লোক ছিল না, যারা পরবর্তীতে এনসিপি হয়েছে, তো ছিল তো। উনি তো সবাইকে অ্যাকোমোডেট করেছেন। এবং আপনি দেখেন যে পলিটিক্যাল ন্যারেটিভ যেগুলো তৈরি করা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, এগুলো কি কোনো ন্যারেটিভ কি বিএনপির এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ জামায়াতের এগেইনস্টে গেছে? কোনো ন্যারেটিভ এনসিপির এগেইনস্টে গেছে? যায়নি তো। তাহলে এখন তো বলে লাভ নাই। এবং আপনি দেখেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা, এইটাকে আমি মনে করি কি বাংলাদেশের সবকিছুই হচ্ছে পলিটিক্যাল। এখানে আপনি রাজনৈতিক লেন্সের বাইরে আপনি কোনো কিছুকে বিচার করতে পারবেন না। এবং মার্কিন এই চুক্তিটা, এটা একটা ভূ রাজনৈতিক একটা কৌশলগত দিক। এর মাধ্যমে আমরা কি পাবো আর কি পাবো না এই আলোচনা যতটা না করা হচ্ছে, তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে যে এই চুক্তিটাকে বা এই ধরনের একটা চুক্তি না করে আমরা এফোর্ড করতে পারতাম কিনা। আমি এইটাই জানতে চাইতেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর কি এরকম চাপ ছিল যে এইটা আপনি 9 তারিখেই আপনি এটা সাইন করেন, স্টিল 12 তারিখে একটা ইলেকশন আছে, 17 তারিখে একটা ক্ষমতার পাতাবদল আছে। আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এমন অনেক কাজ করেছে, কারণ দেখেন যে এই সরকারটা বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না এই কম্পোজিশনে, যে একই ব্যক্তি সমন্বয়ে বা একই স্ট্রাকচারে কিন্তু এই সরকার ফিরে আসবে না। হ্যাঁ, তো এই সরকারটা এমন কিছু কাজ করে দিয়ে গেছে, তারা মনে করেছে যে নির্বাচনে যে জিতুক তাদের জন্য সহজ হয়ে যাক কাজটা, সেটাই তারা করেছে। তারা না চাইলে এটা করতে পারতো, তারা না চাইলে এটা করতে পারতো। আমার কাছে কিন্তু এটা চিরকালের ধাঁধা, যে মানে এটা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এটা কেন করতে হইলো। এইটা কি এরকম হইতে পারে জনাব আকবর, যেহেতু নিরাপত্তা উপদেষ্টা সেই সময়কার বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সেই নিরাপত্তা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল বুঝিয়ে চুক্তিটা করেছিলেন? এটা কি হইতে মানে ভুল বুঝিয়ে বা ঠিক বুঝিয়ে আমি জানি না, মানে ইনফ্লুয়েন্স করে? No, not at all. মানে আপনাকে জিনিসটাকে দেখতে হবে একটা, যেটা আমি বললাম যে আপনি একটা ব্রডার পলিটিক্যাল স্পেকট্রামে দেখেন। ডক্টর ইউনূস ভুল বোঝার মতো কোনো মানুষ না যে ওনাকে কেউ ভুল বুঝিয়ে দিবেন আর উনি ভুল বুঝে ফেললেন। একটা হাইলি সেনসিটিভ টাইমে কেন এই চুক্তিটা স্বাক্ষর করতে হলো,
আমি যেটা বললাম যে এটা 1 মাস পরে হলে তো এমন কোনো ক্ষতি ছিল না, একটা বা 1 সপ্তাহ, ঠিক আছে, এটা আমার কাছে ইলেকশনের আগে আগে এটা আমার কাছে হ্যাঁ, তো ধাঁধার তাহলে মতো। তো আপনার এখন- কাছে জবাবটা কি আপনি বলেন তো, কেন করলেন উনি? এখন শুনেন, আমাদের এখানে যে ভূ রাজনীতি, আমরা আমেরিকান এক্সেসের বাইরে যেতে পারবো না। পারলাম না, রাইট। হ্যাঁ, আমরা পারবো না। আমাদের সঙ্গে আমাদের এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, এখানে আমাদের বিগ নেইবার্স যারা আছে বা বিগ নেইবার যারা আছে, তাদেরকে কন্টেইন করার জন্য আমাদের আমেরিকার কাছ থেকে একটা কন্টিনিউয়াস পলিটিক্যাল সাপোর্ট দরকার, অফকোর্স দরকার। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি সেই রাজনৈতিক সমর্থনটা বাংলাদেশের প্রতি না রাখে, বা ইউনূস সরকার বলেন বা পরবর্তীতে যে সরকারগুলোই আসবে তাদের প্রতি যদি না থাকে, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাই বলেন, তখন সেটা বিপন্ন হবে। কে বিপন্ন করবে? অন্যরা বিপন্ন করবে। তখন আমেরিকা সেখানে তারা আর কোনো রোল প্লে করার জন্য সুযোগ থাকবে না। আমেরিকা এরকম একটা চাপ, বা আমি যদি এটাকে সোজা টেনিদার ভাষায় বলি, যে ব্ল্যাকমেইলিং কি করতেছিল বাংলাদেশে, যে না তোমরা যদি এটা না করো এটার মধ্যে এটা হবে? না, ব্যাপারটা না ব্ল্যাকমেইলিং করার কোনো বিষয় না। মানে আমি যেটা জানতে চাইছি, যে আপনি যেটা বললেন সেটাতে হচ্ছে যে আমেরিকার চাপটা সহ্য করার জন্য বা হজম করার জন্য বাংলাদেশের চুক্তিটা করা দরকার ছিল। ডক্টর ইউনূসের বিবেচনায় কি আমেরিকার চাপটা হজম করা নাকি বাংলাদেশের জন্য ভালো করা, কোনটা ছিল? মানে কেন আমি বলতেছি, উনি তো ইচ্ছা করলে এটা 1 সপ্তাহ ডেফার করতে পারতেন, যে না আপনি 1 সপ্তাহ পরে করেন, আমি নাই এখন, আর ক্ষমতায় নাই, 1 সপ্তাহ পরে করতে পারতেন। হ্যাঁ, করতে পারতেন। উনি হয়তো করেন নাই, কারণ উনি তো ভেবেছেন যে ঠিক আছে, যারা পরবর্তীতে নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে, আমি তাদের জন্য কাজটাকে ইজি করে দিয়ে যাই। কেন তারা সাইনটা করতে পারতো না ইজিলি? মানে এই সাইনটা করা করতে পারতো না। এই যে এখন যেরকম হলো, এখন তো সেই সরকার চলে গেছে। এখন তো সেই সরকার চলে গেছে, সরকার চলে গিয়ে এখন যদি এই সরকার যদি এটা না রাখতে চায় তাহলে এটা ডিফিকাল্ট। সরকার যদি এটাকে পরিবর্তন করতে চায় তাহলে এটা ডিফিকাল্ট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু যদি এটা সরকারের উপরে ছেড়ে দেওয়া হইতো তাহলে তো এটা ওর জন্য সহজ ছিল। খালেদ ভাই, জি, লেট মি এক্সপ্লেইন দিস, জাস্ট লেট মি পুট ইট ইন কনটেক্সট। যে ধরেন বিএনপি সরকার এই চুক্তিটাকে বাতিল করতে পারছে না। একটা রাষ্ট্রের সঙ্গে যখন রাষ্ট্রের চুক্তি হয়, এটা বাতিল করা যাবে না, রাইট? ঠিক আছে, ফাইন, এটা আমি মানি। তাহলে তারা একটা পাবলিক স্টেটমেন্ট দিত পররাষ্ট্রমন্ত্রী, যে লোক এটা হয়েছে বিগত সময়ে, বা প্রধানমন্ত্রী দিক, এটা আমরা অসহায়, আমরা না পারতে এটা মেনে নিচ্ছি, হ্যাঁ আমরা পার্লামেন্টে এটা ডিসকাস করব, আসি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না, বিগত সরকার করে গেছে, আমাদের দিতে পারবে এই সরকার? না, পারবে না। কেন পারবে না? কেন পারবে না? আকবর, ডু দে হ্যাভ দ্যাট কারেজ? আকবর, আপনি তাদের কি সেই সাহস আছে? আকবর, আপনি তো আমি স্ট্রেট পারবে না, পারবে না। কারণ যদি এইটা এই সরকার মুখ দিয়া বলে, এটা সরাসরি আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হবে। এটা এখন এক্স্যাক্টলি, এটা এখন বিএনপিও পারবে না, জামাতও পারবে না। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই দুটি দলের উপর এবং এনসিপির উপর, যারা বাংলাদেশটা চালাবে, তাদের উপর একটা বোঝা, 50,000 মনের বোঝা একটা চাপিয়ে দিয়ে গেছে। নো, নট এট অল। কি করে চাপিয়ে দিয়েছে? তাহলে তারা বলুক না যে আমাদের সঙ্গে ডিসকাস করে নাই। আমাদের সঙ্গে ডিসকাস করে নাই বলাটাও তো এখন আমেরিকা বেয়াদবি হিসেবেই দেখবে রে ভাই। কি ভাষাটা ফাঁসাইছে? আপনি তো 7 দিন সময় নেবেন, আপনি এটা আমি বলি, আপনি যদি 2/3 সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পর এতটুকু কথা বলতে না পারেন, এতটুকু গার্ডস যদি না থাকে, তাহলে আপনি কিসের সার্বভৌম? আমরা গার্ডসের কথাই বলি। অ্যাডভোকেট রাজ্জাকে এটাতে কিভাবে দেখেন? আমি মনে করি যে আমেরিকার সাথে গার্ডস দেখানোর মতো গার্ডস বাংলাদেশের এখনো নাই, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটা এই বিএনপি, জামাত এবং এনসিপি কে বিপদে ফেলছেন চুক্তিটা 1 দিন আগে সাইন করে, 3 দিন আগে সাইন করে নির্বাচনের। আচ্ছা, আমি এখন হাইপোথেটিক্যাল আলাপ করি। জি, আপনি মনে করেন ইউনূস সাহেব এই চুক্তিটা করে গেছে, আমি সব বাদ দিলাম, একেবারে অন্যায়ভাবে করে গেছেন, 12 তারিখের আগে 9 তারিখে এই চুক্তিটা করে গেছেন। আপনি যেটা বললেন আমেরিকার বিরুদ্ধে কিছু বলার নাই, এই চুক্তি না মানাও, বাতিল করাও কঠিন, সব, তাহলে আমরা ইউনূস চ্যাপ্টারটা ক্লোজ করে আমরা এটা সমাধান খুঁজতে হবে। এইটা আমি এখন আলোচনা করতেছি, যখন চুক্তি, আকবর সাহেবের কথাটা ধরে বলছি, আমি যেহেতু জানি, আমরা যেটা ভার্সন পাই সেটা, খলিল সাহেব বলছিলেন জামাত বিএনপির সাথে আলাপ করে কথা বলছে, এই চুক্তি করছে, ফরিদা পারভিন ওই একই কথা বলছে। যদি তাই হয়, আপনি কি তখন জানতেন না যে এই চুক্তি ইউনূস সাহেব চলে যাওয়ার পরেও বাতিল করা যাবে না? এটা যদি জানেন চূড়ান্ত ভাবে, কারণ আমেরিকা এমন একটা দেশ, সেই চুক্তি না করে দিয়ে খালি মৌখিক এম্বার্গো দিত সরকারকে, যে তুমি আমার অনুমতি ছাড়া ওখান থেকে তেল আনতে পারবে না, সেটাও মানতে হইতো। কথার কথা বলছি আমি। এখন যেহেতু একটা ডকুমেন্ট হয়েছে, ডকুমেন্ট হওয়ার পর
আপনার সেদিন তো আপনাদের বোঝা উচিত ছিল, তখন আপনি নির্বাচনের তড়িঘড়ি না কইরা ইউনূস সাহেবকে সরাইতে চাইলাম না কেন? যান আপনি, আপনার দিয়ে আমার নির্বাচন অ্যাডভোকেট লাগবে রাজ্জাকি, না। আমি আপনাকে জাস্ট স্মরণ করে দেই, এই চুক্তিটা কখন স্বাক্ষর করা হয়েছে, চুক্তির ভিতরে কি আছে, সেইটা হচ্ছে গোপনীয়তার দোহাই দিয়ে মানুষের কাছ থেকে গোপন করা হয়েছিল। তো আপনি গোপনীয়তার দোহাই দিয়ে মানুষকে গোপন, আপনি এখন তো বলছেন চুক্তিটা ওপেন আছে। আমি এটাও জানি, যতটুকু জানছি যে ওপেন আছে, হ্যাঁ, এটা এখন ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে আছে। হ্যাঁ, ট্যাক্স ধরা হয়েছিল, সেটা কিছু চুক্তি করার পর আমার গার্মেন্টস সেক্টরে 20% করা হয়েছে। এরকম সুবিধা অসুবিধা 20%টা 20% হয়েছে, 37 থেকে 20 আসছিল, 20 থেকে 19, 37 থেকে 20, 20 থেকে 19 করছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা কিন্তু একটা, আপনার এখানে কিন্তু রোল কিন্তু আমাদের আজকে 18 কোটি লোককে যারা রিপ্রেজেন্ট করতেছে, সেই পার্লামেন্টের 300 এমপি, আকবর ভাই যেটা বললো, এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সবার সাথে আলোচনা করেছে। তাহলে তারা সেদিন এই ইতিবাচকে না গিয়া নেতিবাচকে যে গেল না কেন? তাদেরকে বলা হয়েছে তাহলে তোমরা ক্ষমতায় আসতে পারবা, ক্ষমতায় থাকতে পারবা, নাইলে অন্য লোক এসে ক্ষমতা দখল করবে। তার মানে রেজাল্টটা কি দাঁড়াইলো? যে তারা ভয় পাইছে, তারা ভয় পাইছে। রেজাল্টটা দাঁড়ালো না, রেজাল্টটা দাঁড়ালো এরকম যে চুক্তি যা খুশি তাই হোক, আমার ক্ষমতায় যাওয়া দরকার। বিষয়টা কি? আপনি এখন এই আলোচনা করতেছেন কেন? আপনার ক্ষমতায় যাওয়া দরকার। আমি একজন ওকালতি করে খাই, আমাকে যদি বলা হয় ডেইলি সকালে পার্লামেন্টে সকাল 9টায় ঢুকবা, রাত 12টার সময় পার্লামেন্ট থেকে এসে বাসায় যাবা, আমার ওই বেতন দিয়েই যদি চলতে হয়, আমার সুবিধা কি? অত কেউ গাদার খাটনি খাটে, কোর্টে তো একটা মামলা 2টা মামলার হিয়ারিং করলে গরিবানা হতে 40,000 টাকা পাওয়া যায়, তা আমি ওইটাই যাবো কেন? তার মানে কি? ক্ষমতা কিন্তু আপনি রাষ্ট্র চালানোর জন্য যাচ্ছেন না, নিজের উন্নয়নের জন্য যাচ্ছেন। আপনি দেখবেন যে অসুস্থ লোক সুস্থ হয়ে যায় ক্ষমতায় যাওয়ার পর, অন্তত বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশে যারা ক্ষমতায় যায় লুজ চামড়া নিয়ে গেলে টাইট হয়, আর বিদেশে টাইট চামড়া নিয়ে ক্ষমতায় যাওয়ার পর লুজ হয়ে যায়। এই যে আপনি এটাকে দায়িত্ব মনে করেন নাই, আপনি সেদিন চোখের সামনে এই এনসিপি, জামাত, বিএনপি সবাই তাহলে শুধুমাত্র নির্বাচন করবে, সেই জন্য ইউনূস সাহেব যা করছে সেটাকে আপনারা সম্মতি দিতেন। তাহলে এটার দায় কার? অবশ্যই যারা ক্ষমতা ভাগাভাগি করতেছে তাদের দায়। হ্যাঁ, তাহলে আপনি শুধু তাকে দোষ দিয়ে আমি কি করব? আমি তো বললাম আপনি কালকে তার বিরুদ্ধে মামলা করেন না কেন? এখনো মামলা করতে পারতেছেন না কেন? তাকে কাস্টডিতে নিচ্ছেন না কেন? কেন নিচ্ছেন না? তাহলে আপনি বলেন তো, আপনার আমি আলাপগুলো করে লাভটা কি? আমার এইটা আমাদের দর্শক লাভটা হচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা চুপ করে থাকবো, আলাপও করবো না? কি করবেন? আমি মনে করি এই আলাপগুলি করা দরকার, এই আলাপগুলি করা প্রয়োজনীয়, কারণ আমরা আমাদের জায়গা থেকে এই ব্যাপারগুলি আমাদের প্রজন্মকে, তার পরবর্তী প্রজন্মকে জানাই দিতে চাই যে কিভাবে ক্ষমতা ভাগাভাগি করে সংসদে বসে, কিভাবে গণহত্যা করে। শুধু তাই না, খলিলুর রহমান সাহেবরে আপনি আবার মন্ত্রী বানায় রাখছেন, এখনো তাকে মন্ত্রী বানায় রাখছেন। তখনকার অ্যাটর্নি জেনারেল আপনি বিচার মন্ত্রী বানায় রাখছেন। কার? ইউনূস সরকারের সময়। একটা লোককে আপনি কিছু খালি মুখে মুখে কথা বলতেছেন, এরা কেউ ক্ষমতায় নাই। বলতেছে না তো বিএনপি কিছু বলতেছে না, বলতেছি তো আমরা। জামায়াতও কিছু বলতেছে না। বিএনপি, জামায়াত, এনসিপি, আপনি যা বলছেন রাজ্জাকি ভাই, আমি আপনার সাথে 100% একমত। বিএনপি, জামাত, এনসিপি সবাই একইভাবে এইটার অংশীদার। এবং আকবর হোসেন আজকে সবচেয়ে প্রণিধানযোগ্য একটা কথা বলছে যে আপনি আমাকে এই 3 মাসের 100 দিনের সরকারে একটা সিদ্ধান্ত দেখান যেটা আসলে এই 3 জনের মূল চাওয়ার বাইরে হয়েছে। বা আকবর আরেকটু সুন্দর করে বলছিল। হ্যাঁ, উনি ঠিকই বলছেন, কারণ উনি এটার ভিতরে ছিলেন, এই প্রক্রিয়ার ভিতরে ছিলেন, সবকিছু উনি জানেন, দেখছেন। আমি ছিলাম না, বাট আমি অবজারভার হিসেবে বলছি। যাই হোক, অবজারভার, কিন্তু আমি তো একমত। আমার তো বক্তব্য একটাই, আমি ক্ষমতায় নাই, তাতেও আপনি আমাকে কিছু করতে পারতেছেন না। তাইলে কি পরিমাণ ক্ষমতাধর ছিলেন ইউনূস সাহেব কিংবা তারই পরিষদ, যারা ক্ষমতায় নাই? না, অবশ্যই ক্ষমতাধর ছিলেন, এবং তারা হয়তো মানে এই যে বিএনপি, জামায়াত, এনসিপি এই সবগুলিকে নিয়েই আসলে তার চিন্তা ভাবনা ছিল। মানে আমার জানা নাই, আমরা পরবর্তী প্রসঙ্গে আসলে যাওয়া উচিত, আমাদের সময়ও প্রায় শেষে আসছে। আমি একটু দর্শকদের কাছে আমরা একটা জানতে চেয়েছিলাম যে কোনো দলের হয় না, আইনের মাধ্যমে পুলিশ প্রশাসন পরিচালিত হবে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, এতে পুলিশের নিরপেক্ষতা নিশ্চিত হবে কি মনে করেন কিনা? শতকরা 33% দর্শক মনে করছেন যে এটা হবে, শতকরা 66% মনে করছেন এটা হবে না, 21,000 ভোট দিয়েছেন। আমি জনাব আকবর হোসেন আপনাকে একটা প্রশ্ন করি যে পুলিশ প্রশাসনের, আইনের মাধ্যমে পুলিশ প্রশাসনের পরিচালন বা এটা নিয়ে, আমি গতকাল একটা অনুষ্ঠানের মানে পুলিশের কোনো কিছুর একটা অনুষ্ঠান, সেটার মধ্যে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বলতে শুনলাম
যে তিনি পুলিশ কত সপ্তাহ, নিবিড়ভাবে পুলিশ সপ্তাহ। জাতীয়তাবাদী দল করেছেন, কিভাবে জাতীয়তাবাদের পক্ষে ছিলেন, শত অত্যাচারের মুখেও কিভাবে জাতীয়তাবাদের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। মানে আকবর স্যার, আপনার মন্তব্য জানতে চাই। আমরা কিন্তু গত 15 বছর, আমি আবার বলি 2009 থেকে 2024 সাল পর্যন্ত এই একই কথা, কত ভালো আওয়ামী লীগ ছিলেন পুলিশ, কত ভালো ছাত্রলীগ করছেন, কত কিভাবে তারা বঙ্গবন্ধুর আদর্শে ছিলেন, কিভাবে তারা শেখ হাসিনারকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সেগুলি আমরা অনেকভাবে শুনতে পেয়েছি। একই একই জিনিস, মানে মানে একই জিনিস আপনার মনে হয় কিনা? যদিও বলা হয়েছিল যে পুলিশ বাহিনীকে কখনো দলীয়করণ করা হবে না, কাউকে দলীয়করণ করা হবে না। একই জিনিসই আমার মনে হচ্ছে, যদিও ওই এক্সটেন্টে এখনো হয় নাই। সময় আর একটু গেলে। এখনই হ্যাঁ, সময় একটু গেলে হয়তো ওইদিকে এটা আগাচ্ছে। এটাকে আপনি দুই ভাবে দেখতে পারেন। আমি ওই লোকের দোষ দেই, আবার দোষ দেইও না। রেজাউল করিম মল্লিক, উনি মনে হয় ইন্টারিম গভর্নমেন্টের সময় ঢাকা একটা পুলিশ কমিশনার বা কিছু একটা ছিলেন না, বা একটা বড় পদেই ছিলেন। আচ্ছা, এই সরকারও তাকে বড় পদে রেখেছে, তো অসুবিধা নাই। কারণ উনি তো সরকার গঠনের পর দেখেছেন যে কিভাবে অনেক যোগ্য লোককে চাপ প্রয়োগ করে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো উনিও ভাবছেন যে আমাকে তো ভাই জাতীয়তাবাদী আদর্শে আমি বিশ্বাস করি, এটা না বললে পরে আমিও ঠিক মতো টিকে থাকতে পারবো কিনা, আমাকে তো শো করতে হবে এটা। উনি হয়তো সেটা করেছেন, ব্যাক অফ ইটস মাইন্ড হয়তো ওইটাই থেকে থাকতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি যে ঠিক আছে, মানুষ তো দলীয় পরিচয়ের বাইরে অনেকে ভেতরে ভেতরে থাকে, কিন্তু উনি সেটা প্রধানমন্ত্রীর সামনে বলেছেন। এবং সরকার এটাকে কিভাবে এন্টারটেইন করে আমি সেটা দেখতে চাই। সরকার কি এটাকে টলারেট করবে যে সে এরকম একটা কথা বলেছে? আপনি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হন, কোনো অসুবিধা নাই। আপনি যখন একটা প্রফেশনে আছেন, সেই প্রফেশনের একটা ডিগনিটি বলে কথা আছে, প্রফেশনাল ডিগনিটি বলে একটা বিষয় আছে। আপনি সরকারকে সার্ভ করতে চান, জাতীয়তাবাদী সরকারকে, কোনো অসুবিধা নাই। সেটা আপনি আপনার দায়িত্ব দিয়ে করবেন, আপনার কর্তব্য দিয়ে করবেন। আপনি কত বড় জাতীয়তাবাদী সেটা প্রকাশ্যে বলে এটা দিয়ে কিছু অ্যাচিভড হয় না। সো আমি এটা এখন দেখতে চাইবো যে সরকার আসলে এই বিষয়টাকে কিভাবে ডিল করে। আমার ধারণা এটাকে হয়তো তারা খুব বেশি গুরুত্ব দিবে না। তো যদি গুরুত্ব না দেয় তাহলে বুঝে নিতে হবে আগের যারা যা চেয়েছেন ওনারাও তাই চাচ্ছেন। গুরুত্ব না দিলেও মাঝামাঝি আসলো, পুরস্কার দিবে কিনা সেইটা একটা দেখার বিষয়। হয়তো তাকে দেখার বিষয় আছে, হয়তো তাকে পুরস্কার দিল। ওকে, দেখো, হ্যাঁ, সামনের দিনগুলোতে আমরা এটা বুঝতে পারবো। কারণ আমরা গত সরকারের সময় এগুলিকে পুরস্কার পাইতে দেখছি, এখন উনিও পুরস্কার পান। এবং দেখেন যে এই ভদ্রলোক কথা বললেন, এমন তো না যে ঘটনা 30 বছর আগে ঘটেছে, মাত্র 15-2 বছর আগের ঘটনা। এই পুলিশ কর্মকর্তাগুলো পালিয়ে গেল, কেউ জেলে আছে। আমি চিন্তা করছি এরা যে এত সদর্পে বীর দর্পে বুক ফুলিয়ে বলছে, তাদের মনে কি কোনো জিজ্ঞাসা নাই? মনের মধ্যে কি তাদের কোনো প্রশ্ন নাই, কোনো ভয় নাই? আকবর, মানে আমি এরকম অবাক হচ্ছি। আকবর, আপনাকে জাস্ট আমি মনে করাই দিই, আমরা এতজন মিলে বলতে বসলাম যে শেখ হাসিনার এরকম ভাবে এরকম বাজে সংবাদ সম্মেলন করতো, সবাই মিলে তেল দিত, এই করতো সেই করতো। আপনি এখনকার অবস্থা দেখছেন, প্রতিটা পত্রিকায়, প্রতিটা টেলিভিশনে আপনি অবস্থা দেখছেন। মানে সেটাই তো আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় এই ছাত্র নেতৃবৃন্দ বলি, যেই সময় যেইটা সেই সময় ছাত্র নেতৃবৃন্দ বলি, কোনো সময় জামাতের লোকরা বলি, কোনো সময় বিএনপির নেতা, মানে তেলে তো তারা সাংবাদিকরা দেখতে পায়। আমি 1 মিনিট একটা কথা বলে শেষ করি। সাংবাদিকতার কথা যেটা বললেন, আপনার মনে থাকবে ইলেকশনের আগে বিএনপির প্রোগ্রামে গিয়ে দুজন খুব নামকরা এডিটর, যারা বাংলাদেশের তথাকথিত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে সবসময় দাবি করেন, তারা গিয়ে বিএনপির কাছে সেজদা দিয়ে আসে নাই? তারা বলে নাই যে এখন আপনাদের কি দরকার, আমরা আপনাদেরকেই খুঁজছি? একজন এডিটর বিফোর ইলেকশন উনি কি কথা বলতে পারেন? তার ইন্টিগ্রিটি কোথায়, প্রফেশনাল ইন্টিগ্রিটি কোথায়? আমি বলছি না যে আপনারও একটা রাজনৈতিক আদর্শ আছে, আমারও আদর্শ আছে, কিন্তু অ্যাজ লং অ্যাজ আই এম ইন এ প্রফেশন, আমি তো একজন সাংবাদিক হয়ে আমি বলতে পারি না, তার কাছে আমি আনুগত্য প্রকাশ করতে পারি না যে হ্যাঁ আমরা চাচ্ছি আপনারাই আসেন ক্ষমতায়। কেন? আপনি যে ইনস্টিটিউশনটার কথা বলতেছেন বা যে ইনস্টিটিউশনের কথা বলেছেন, তারা দেখবেন যে প্রতিটা ইলেকশনের আগেই, মানে যখন থেকে তারা বিভিন্নভাবে রোল প্লে করেছে, আমি কন্টেন্ট অ্যানালাইসিস করে সেগুলি নিশ্চয়ই পরে বলতে পারবো। আমি একটু রাজ্জাকি ভাইয়ের কাছে যাই। রাজ্জাকি ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যেটা নিয়ে আকবর এতক্ষণ কথা বলছিলেন, যে সাংবাদিক বলেন পুলিশের
পোশাক পরে জাতীয়তাবাদী হওয়া, সেইটা নিয়ে আপনার কাছে কি মনে হইতেছে? আপনি কি লক্ষণ দেখতে পাচ্ছেন? আমার কাছে সিম্পল, আমার সবটাই হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হা মনে হয়। কেন বলছি? আচ্ছা, যখন গণভোটের জন্য বলা হইলো সবাই গণভোটের হাতে ভোট দিবেন, তখন কেউ কেউ বলছেন যে আসলে তা হাতে দেওয়ার কথা বলা হয় নাই, এমন কথাও আসছে। কিন্তু আলটিমেটলি পাশ করছে। পাশ করার পর সেটাকে আমরা ডিনাই করে দিচ্ছি এখন। কেন বলছি কথাটা? এবং এমনও আছে যারা মন্ত্রী পরিষদের ভিতরে আছে, যারা অন্য দল থেকে দল ত্যাগ করে তারপরে এসে মন্ত্রী হয়েছে, তাদের কি বক্তব্য বুঝছেন আমরা জানি। এটা তো অনেক টপ লেভেলের কাজ। আর যিনি পুলিশ অফিসার একজন বলছেন, তাদের সাথে কম্পেয়ার করলে তাদের সাথে ডিস্টেন্স হলো পৃথিবী থেকে সূর্যের দূরত্বর মতো। কোথায় একজন পুলিশ অফিসার, কোথায় একজন মন্ত্রী, কোথায় একজন প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী নিজেই তো সেদিন পুলিশ সপ্তাহে যে কথাটা আপনি বলছেন সেখানে বলতেছিল পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে না। বলছেন পুলিশ কোনো দলের হয়ে কাজ করবেন না, পুলিশ কাজ করবে জনগণের জন্য, এবং জনগণ রাষ্ট্রের যেহেতু মালিক, সুতরাং রাষ্ট্রের মালিক যদি কোনো অভিযোগ নিয়ে যায় সেটাকে তারা কঠিন ভাবে দেখবে। পাশাপাশি যদি দেখেন যে আপনি কোনো এমপির বিরুদ্ধে কমপ্লেন নিয়ে গেছেন থানায়, সেই এমপিও রাষ্ট্রের মালিক আর আপনিও রাষ্ট্রের মালিক, আপনি বলেন তো পুলিশ কোন দিক থাকবে? দুইজনই তো রাষ্ট্রের মালিক। তৃতীয় ব্যাপার আসেন, সেইখানে বসে যখন ওই অনুষ্ঠানে যখন উনি ভাষণ দিলেন যে উনি জাতীয়তাবাদী আদর্শ শত যন্ত্রণা শত কষ্টের মধ্যে ত্যাগ করেননি, তাহলে জাতীয়তাবাদী সরকার, জাতীয়তাবাদী পুলিশ, এই পুলিশের চাকরি কিন্তু এই গত 3 মাসে হয় নাই। এই পুলিশের চাকরি হয়েছে সেই 2008-এরও আগে। যদি আপনি ধরেন না, তারও আগে, উনি আমারও সিনিয়র, আমাদের চাকরি তো যাই হোক, তাহলে আপনি একটা লম্বা সময় তো উনি পাড়ি দিচ্ছেন, 16-17টা বছর তো পাড়ি দিচ্ছেন শুধু আওয়ামী লীগের টানা টাইমটা। সেই টানা টাইমটা তো উনি চাকরি করেছেন। উনি কেমন ছিলেন? জাতীয়তাবাদে বলে বলিয়ান ছিলেন, সেই জন্য তার উপর অত্যাচার হয়েছে। হ্যাঁ, সেই অত্যাচার তো আমি জানি না, কিন্তু বলিয়ান ছিলেন, কাজও করছিলেন। কিন্তু আমি বলি, আমি তর্কের খাতিরে বলছি, আমি যদি আওয়ামী লীগ সরকারের তীব্র নিন্দাও করি, তারা গত 16 বছর 17 বছর যা রিক্রুট করেছেন, বা তার আগে সেই 1990 থেকে 2001 এই যে টাইমটা, সেখানেও যাদেরকে রিক্রুট করছেন তারা ডিএনএ টেস্ট করে যদি আওয়ামীপন্থী লোক নিয়ে থাকেন, কথার কথা বলছি তর্কের খাতিরে, তাহলে সে এখন আবার জাতীয়তাবাদী কিভাবে হয়? এখন প্রশ্ন হচ্ছে ওই যে হায়ের ভিতরে না, আমি বলেছিলাম গণভোট মানবো, এখন মানছি না, আমি বলছি এইটা মানছি না, তো উনি ছিলেন কি দরকার নাই, এখন উনি জাতীয়তাবাদী? তা নাহলে প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে উনি বলতেছেন, কিভাবে বলেন আমি পুলিশের দোষ দিচ্ছি না। কেন দিচ্ছি না? আমার টপ লেভেল যখন এইগুলা করতে পারে, পুলিশ তো অনেক ছোট একটা চাকরি তাদের তুলনায়, অনেকের তুলনায় তো একটা বড় চাকরি, কিন্তু আপনি প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা অন্যান্য প্রতিমন্ত্রী কম্পেয়ার করে দেখেন তার চাকরিটা কত ছোট। সেটুকের জন্য যেটুক করা দরকার সেটুক সে করছে, খুবই জাস্টিফাইড, এই কারণে যে রাজনীতিবিদরা করে কি। আমি একটু দর্শকদের, আপনাকে ধন্যবাদ। আমি একজন দর্শকের মন্তব্য পড়ে শোনাই। উনি পারভেজ আক্তার, খালেদ ভাই, আজকে ডক্টর জাহেদ কিন্তু বলেছেন এই সরকার আমেরিকার বিরূপ মনোভাবের ভয়ে এই চুক্তি বাতিল করতে ভয় পাচ্ছে, তারা সংসদে আলোচনা করার সিদ্ধান্ত নেবে। আমি ডক্টর জাহেদের এই বক্তব্য শুনি নাই, তো আমি ডক্টর জাহেদ যদি এই ব্যাপারে কোনো কিছু বলেন, তাকে সবার আগে ব্যাখ্যা দেওয়া উচিত, বা তথ্য মন্ত্রণালয় সরকারের সবার আগে ব্যাখ্যা দেওয়া উচিত যে তারা এই চুক্তির ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল সেই সময়কার সরকারকে দিয়েছিলেন কিনা, তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছিল কিনা, সবার আগে এই ব্যাখ্যা দেওয়া দরকার। মানে এখন ভয় পাচ্ছে এই জাতীয়, মানে, এবং আরেকজন দর্শক বলেছেন ডক্টর জাহেদকে আপনার অনুষ্ঠানে চাই। আমি ডক্টর জাহেদকে চেষ্টা করছি, গত 2-3 সপ্তাহ ধরে তিনি আমাদের কথা দিচ্ছেন মানে আসবেন, কিন্তু আমরা তাকে পাচ্ছি না, তার ব্যস্ততার কারণেই হয়তো। আমরা একদম সর্বশেষ প্রসঙ্গের মধ্যে আসি, যে এই সীমান্ত নিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, আমি আকবর হোসেনকে দিয়েই শুরু করি, আমরা রাজ্জাকি ভাইকে দিয়ে শেষ করব। শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে 45 দিনের মধ্যে জমি বুঝিয়ে নেবে সরকার। অন্যদিকে আমরা এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতার মুখে শুনেছি যে শুধুমাত্র সীমান্ত পহরা দেওয়া নয়, সীমান্তের মধ্যে খাল খনন বা পরিখা খনন করার কথাও বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে পরিস্থিতি কি আসলে ভালোর দিকে যাচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, বা এই ধরনের সরকার বা এরা ভালো খারাপ, আপনি যদি একটু বলেন। দেখুন, পশ্চিমবঙ্গে যে সরকার ক্ষমতায় মানে এসছে, যে বিজেপি, মানে কেন্দ্রীয় তারা আছে, এবং সেখানে আপনি দেখবেন যে যেভাবে মুসলিম পারসিকিউশন হচ্ছে ভারতে,
2014 সালের পর থেকে, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা আসার পর থেকে, এটার বিশেষ কোনো উন্নতি হবে বলে আমি মনে করি না। আর ওয়েস্ট বেঙ্গলে তারা ক্ষমতা আসার অর্থ হচ্ছে কিছু বাড়তি মানে অর্থ এখানে আছে। সেটা হচ্ছে তারা এখানে আপনি দেখবেন যে অ্যান্টি বাংলাদেশ এবং অ্যান্টি মুসলিম স্লোগান দিয়েই তারা এখানে ক্ষমতায় এসছে। সুতরাং বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বন্ধুত্বপূর্ণ কিছু হবে এটা আমি মনে করি না। আমি যেটা আশঙ্কা করছি সেটা হচ্ছে, দেখুন, ভারত তো গত 16 বছরে বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু নিয়েছে বটে, আবার অনেক কিছু তারা বাস্তবায়ন করতে পারে নাই, নিয়েও শেষ পর্যন্ত নিতে পারে নাই, এরকম ব্যাপারও আছে। সো এখন এই যে অনুপ্রবেশ এবং পুশব্যাক ফ্যাক্টরটা, এটা নতুন সরকারের উপর কোনো চাপ তৈরি করবে কিনা বাংলাদেশের সরকারের উপর, এবং সেটাকে ব্যবহার করে ভারত নতুন কোনো কিছু অর্জন করতে চাইবে কিনা ডিপ্লোম্যাটিকলি, এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন হয়ে রয়ে যাবে। যদিও বিএনপি সরকার এবং বিজেপি সরকার তারা চেষ্টা করছে, বাট আপনাকে মনে রাখতে হবে, বাট আমরা দেখতে পারবো যে বিএনপি কিন্তু বিজেপির রিয়েল অ্যালাই কখনো হতে পারবে না। ওদের যদি 19টা অপশন থাকে, 20টা অপশন থাকে, সেই 20টার মধ্যে 19টা এক্সস্ট করার পরেই বিএনপি কে তারা চুজ করবে। তার মানে তাদের 19টা অপশন শেষ হয়ে গেছে, সেখানে আর নাই। তো এখন একটা ওয়ার্কিং রিলেশনশিপ তো লাগবে। এখন এত বড় একটা প্রতিবেশী, তাকে তো আপনি ইগনোর করতে পারবেন না। তারাও আমাদেরকে ইগনোর। বিজেপি আসলে আওয়ামী লীগের পাশেও খুব দাঁড়ায় নাই, অন্ততপক্ষে শেষ বছর। বরং দাঁড়ায়নি কি বললো? আমার তো মনে হইলো যে, যেমন ধরেন আমি দুইটা জিনিস শুধু বলি, দাঁড়ায় নাই কেন আমার কাছে মনে হইলো, কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট আছে, ইন্ডিয়ার কেন্দ্রে, কিন্তু তারা কিন্তু শেখ হাসিনাকে মেক শিওর করছে শেখ হাসিনা যাতে প্রধানমন্ত্রী হিসেবে ওই দেশে নামতে না পারে। কারণ উনি প্রধানমন্ত্রী প্রোটোকল পান নাই, কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে যান নাই, আগে পদত্যাগ করছেন, সেই পদত্যাগপত্র পাওয়ার পরেই তাকে ওই দেশে নেয়ার ব্যাপারে তারা গ্রিন সিগন্যাল দিছে। আমার এইটাই মনে হয়, কারণ উনি প্রধানমন্ত্রী হিসেবে ওই দেশে যান নাই। যদি উনি শুধু প্রধানমন্ত্রী হিসেবে ওই দেশে যাইতে পারতেন, তাইলে কিন্তু তিনি আন্তর্জাতিক সংবাদ সম্মেলন করতে পারতেন, এটা বলতে পারতেন, সেটা বলতে পারতেন, আমাকে জোর করে দেশ দখল করছে, এই করছে, সেই করছে, সেগুলি বলতে পারতেন। সেগুলি কিন্তু তারা মেক শিওর করছে এটা যাতে না করতে পারে। আপনি যদি অন্যান্য সময় শেখ হাসিনা বিভিন্ন ঝামেলা ঝুট ঝামেলায় পড়ার ক্ষেত্রে আর জুলাই আগস্টে ইন্ডিয়ার অবস্থান আপনি দেখেন, আমি মিডিয়ার অবস্থান বলতেছি না, ওরা একটা বিবৃতি দেয় নাই কিন্তু শেখ হাসিনার পক্ষে। মানে 30 তারিখে একটা কোনো মতে একটা দিছে 30 জুলাই যে তাদের ব্যাপার তারা করুক, সেই সব ক্ষেত্রে আমার মনে হয় আর কি যে বিজেপি আওয়ামী লীগের পাশে দাঁড়ায় না। ভারত তো মানে তারা তো বুঝে গেছে যে বাংলাদেশে গণ অভ্যুত্থান হচ্ছে এবং হাসিনা সরকারের পতন আসন্ন, এইটাও তারা বুঝে গেছে আরো আগেই। এবং সেই বুঝে যাওয়ার কারণে তাদের মূল লক্ষ্যটা ছিল কি করে আওয়ামী লীগ এবং হাসিনাকে বাংলাদেশ থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া যায়। কেন? দ্যাট ওয়াজ देयर প্রায়োরিটি। কারণ এবং সেটা তো হয়েছে না। আমার কাছে কিন্তু আমার কাছে গল্পটা উল্টা মনে হয়। আমার কাছে গল্পটা কেন উল্টা মনে হয়, কারণ একজন সাবেক প্রধানমন্ত্রী কোনোদিন এইটা দিয়ে দেশ মানে যেটা তারা মানে আমরা যেটা বলতেছি যে তারা এটা করতে চায়, এটা তারা কোনোদিনই করতে পারতো না এবং করতে পারেও নাই। আপনি দেখেন 2 বছরের কাছাকাছি সময় শেখ হাসিনা এখন পর্যন্ত জনসমক্ষে আসতে পারেন নাই। বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম দূরে থাক, পৃথিবীর কোন সংবাদ মাধ্যম তারা এখনো কোনো সাক্ষাৎকার নিতে পারে নাই। কেন নিতে পারে না? ইমেল সাক্ষাৎকার এটা তার পিআর টিম লেখে, এটাকে আমি গুরুত্বই দিতে চাই না। পৃথিবীর কোথাও আপনি বিদেশে কাজ করছেন, ইমেল সাক্ষাৎকার না, আমি বলি না, ইমেল সাক্ষাৎকার দিক, তার নামে তো গেছে, তার পার্টি তো অস্বীকার করে নাই যে না এটা ওনার না। তার পার্টি অস্বীকার করতে হইলে তো তার পার্টিকে তার দিয়ে কথা বলাইতে হবে, সেটাও তো সে বলায় না। এবং আমি বলি, উনি ওনাদের লোকজন বীর দর্পে ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছেন, সেখান থেকে ফেসবুক লাইভ করছেন, সেখান থেকে ভিডিও দিচ্ছেন, কিন্তু নাম বলছেন না। আপনি দেখবেন যে কলকাতার আপনার হরহামেশে তো আপনি ভিডিও দেখতে পাচ্ছেন। আপনি দেখেন, আপনি বলছেন যে ভারত শেখ হাসিনাকে অত ব্যাকআপ দেয়নি বা ইত্যাদি। ভারত তো 5ই আগস্টের, যাই হোক বলেন আপনি। না 5ই আগস্টের পরবর্তী সময়ে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ভারত একতরফাভাবে গোসা করে থাকলো, রাগ করলো। হ্যাঁ, এটার রিজনটা কি বলেন তো? না, এই কথা ঠিক না। আপনি খেয়াল করে দেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হয়ে চীনে গিয়ে বলছেন তিনি 7 সিস্টার্স রে মানে অভিভাবক তিনি। একতরফা না, কি বলছেন বলেন আপনি? বলেন নাই কি বলছেন? উনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে উনি বলেছেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা আমাদের জন্য যেমন দরকার, ভারতের জন্য তেমন দরকার। এই অঞ্চলটা আপনি 7 সিস্টার্স বলেন একদম আমি বলতেছি। হ্যাঁ, আমি বলতেছি এই অঞ্চলে ভারতের দরকার। ভারতের যে 7 সিস্টার আছে সেটার স্থিতিশীলতার জন্য এই অঞ্চলের স্থিতিশীলতা দরকার। এবং
আমি এই কথা আপনাকে একটা বলেছেন। কথা বলি, আপনি কি একটা দেশের, যেই দেশের কোনো একটা অঞ্চলে আপনার বিরুদ্ধে ঝামেলা চলতেছে, আপনি যদি ওই দেশের সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক রাখেন, আপনি এটা সিঙ্গেল আউট করতে পারবেন? একটি উদাহরণ আপনি দেখাতে পারবেন এই মনে করেন পুরা পৃথিবীতে আপনি সিঙ্গেল আউট করবেন? ধরেন আফগানিস্তানে, ধরেন বার্মাতে যেসব বিচ্ছিন্নতাবাদের সাথে কথা হইতেছে, তাদেরকে সিঙ্গেল আউট করে আপনি বলবেন যে তাদের ব্যাপারে এখানে তো সিঙ্গেল আউট করছে না খালেদ ভাই, এখানে কিন্তু আপনি সিঙ্গেল আউট করে দেখেন এগুলি জিনিস রিজিওনাল কনটেক্সটে কথাটা বলেছে না, এটা মোটেও কনটেক্সটে বলেন নাই উনি। উনি মোটেও কনটেক্সটে বলেন নাই, এবং উনি একাধিক, উনার প্রেস টিম একাধিক মিথ্যা কথা বলছেন এগুলির ব্যাপারে। উনার প্রেস টিম চেক একাধিক করে মিথ্যা কথা দেখেন, বলছেন। আমি শুনেছি তো, একদমই ওনার প্রেস contest টিম এর কি বাইরে বলেছে সেটা। ওকে ওকে ঠিক উনি আছে, এটা আপনার মন্তব্য, আমি এটা নিশ্চয়ই এটা দেখবো। আমি একটু জনাব রাজ্জাকী আপনার কাছে যেতে চাই, যে পশ্চিমবঙ্গের নির্বাচন এবং সেটা নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির আশা, সেটা নিয়ে আসলে একটা মন্তব্য করলেন জনাব আকবর হোসেন। আপনার মন্তব্য একটু শুনতে চাই। তার আগে একজন দর্শক, উনি বলতেছেন, ইমরান খান উনার নাম, উনি বলছেন খালেদ ভাই ইউনূস স্যারের ইন্টারভিউ না পেয়ে খুব কষ্ট পেয়েছিলেন, বলছি এবার কি তারেক স্যারের ইন্টারভিউর জন্য অভয় পাচ্ছেন? ইন্টারেস্টিং। যাই হোক, জনাব রাজ্জাকী আপনি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে পশ্চিমবঙ্গের ইলেকশনে। ধন্যবাদ আপনাকে। এটা বোধহয় শেষ পর্ব, সেজন্য বলছি। প্রথম আসেন, পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা হয়ে গেল, তারা সীমান্তে কাঁটাতারের বেড়া স্ট্রং করবে এবং তারা জায়গা ছেড়ে দিছে, সেখানে খাল খনন, মানে হয়তো পানির প্রবাহ তৈরি করবে। এই বিষয়টা কিন্তু টোটালটা তাদের ইন্টারনাল, এবং তারা সিএ এর বদৌলতে লোক তাড়াবেন, বা যারা বাংলাদেশে ওখানে আশ্রয় তাদের তাড়াবেন, সব বিষয়গুলা তাদের। কিন্তু এইটা একটা গণতান্ত্রিক সরকার আসার পর এত দ্রুত ত্বরান্বিত হচ্ছে, এটা খুবই বেদনাদায়ক। কেন বলছি আমি, আপনি ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, মনে রাখবেন পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যার তিন দিকে একটা দেশ ঘিরে থাকে, আমার জানা নাই। আর একদিকে আছে মিয়ানমার বা বঙ্গোপসাগর। আপনি জিওগ্রাফিক্যালি এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আমি যত বিরোধিতা করেন না কেন, দিন শেষে ভারতের সাথে আমাদের শান্তিপূর্ণ মর্যাদার ভিত্তিতে পিসফুল কোএক্সিস্টেন্স ম্যান্ডেটরি আমি মনে করি, এবং এটা শুধু মুখে করলে হবে না, সেটা আস্থায় নিতে হবে, কিন্তু ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। তো সেখানে আমরা যদি সেটাকে এস্টাবলিশ করতে না পেরে তারা তাদের মতো নিতে পারে, এটা তারা নিবে না কেন? এটার দায় কার? আপনি যদি পিঠপোছা দিয়ে আপনাকে কাজ করে ফেলতে পারে, তাহলে আপনাকে দর কষাকষিতে কেন যাবে? একটু আগে যেমন বললাম, আমেরিকার চুক্তি আমরা বাতিল করতে পারবো না, সে বহু হাজার কিলোমিটার দূরে। তাই আর আমার সারাউন্ডিং, তার সাথে আমার এখন পর্যন্ত এই 55 বছরে আমার কাছে মনে হয় না কারোর সাথে তার আস্থার সম্পর্ক হয়েছে, কাজের সম্পর্ক হয়েছে। কাকে দিয়ে, কার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, কার সাথে থাকলে তারা কাজ করে মজা পায়, সেটা এক হিসাব। আস্থার সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক আর কাজের সম্পর্ক এক নয়। আপনি সমাজে চলেন, আপনার অফিসে এমন অনেক কর্মচারী আছে যার উপরে আপনার আস্থা নাই, কিন্তু আপনি দেখতেছেন তারা দিয়ে এই কাজটা করানো যায়। তো সেভাবে দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, হয়তো তাদের সাথে অ্যাডজাস্ট হয়েছে, কাজ করাইতে পারছে বা করছেন, বা দুইজনের ভাইস ভার্সা একটা সম্পর্ক ছিল, সুসম্পর্ক। সেটা ইউনূস সরকার আসার পর ছিল না। এবং ওই যে কথাটা আপনি বললেন অস্থিতিশীলতার কথা, ইয়েস, ইউনূস সাহেব বলছিলেন, না, আমি এটা মানতে রাজি না। ইউনূস সরকার আইসা সবার প্রথমে যে বিলটা দেওয়ার কথা বলছে, সেটা হচ্ছে আদানির বিদ্যুতের বিল। একটি ভারতীয় চুক্তিও শেখ হাসিনা যেগুলি করছে, একটাও উনি বাইরেও করে নাই, উনি দেখাও নাই। খুবই অপমানজনক ভাবে বারবার ভারত, আকবর ঠিক কথা বলছে, গোসা করছে, এই চুক্তি আমরা করবো না, ওইটা আমরা বন্ধ করে দিছি, ওইটা আমরা বন্ধ করে দিছি। আমি শফিক সাহেবের জিজ্ঞেস করছি, সরকারের মুখপাত্র, আপনারা এটার জবাব দেন না কেন? উনি বলছে যে সব বিষয়ে জবাব দেওয়া তো হয় না, আমরা একটু কূটনীতিবাদ চলছে। একটা বিষয় তো শেখ হাসিনার ইয়ার থেকে বাইরে হয় নাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। সেটাই তো বলতেছি। সুতরাং আমি জিজ্ঞেস করছি, ভাই 26 লাখ ভারতীয় বলে এনে চাকরি করতো, এরা কই? ওর পররাষ্ট্র উপদেষ্টা বলে যে ওইটা আমরা এমনি বলছি না, কি পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুই না, আসিফ নজরুল বলছে, আসিফ নজরুল থেকে শুই না, তৌহিদ হোসেন বলছে, এক মানে সার্কাস। না, তাহলে সবগুলা কি দাঁড়াইলো? যে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, 26 লক্ষ লোক কাজ করে, এগুলা ভেগ হয়ে গেল না? একেবারে তো ভেগ হয়ে গেল। এই যে ভেগ কথা বলতে কিছু আসে যায় তো না।
কিছু আসে যায় না। আমি সেজন্য বলছি, আপনি আমার দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে আমরা হয়তো ইন্টারনালি পিসফুল থাকতে পারি। কেন থাকতে পারি সেটা বলি। কারণ বাংলাদেশে এরকম নজিরবিহীন নির্বাচন আর হয় নাই, যেখানে গণভোট 2বার গইনা 2টা প্রজ্ঞাপন দিছে এবং 10 লাখ লোক বাতিল, 10 লাখ ভোট বাতিল হয়েছে। এগুলো কিন্তু সবই কোশ্চেন মার্ক। এই যখন হয় তখন আমার ইন্টারনাল প্রবলেম হবে না। কেন হবে না? এনসিপি যে কয়টা আসন পাইছে তারা হয়তো 5 বছর টিকে থেকে তার দল গুছানোর চেষ্টা করবে। জামাত চিন্তা করবে আমি 68টা সিট পাইছি, আমি এটা ভাঙবো না, আমি দল গুছাই, 68টা সিট ভাঙবো না। কেন? আমি 68টা সিট ভবিষ্যতে পাই কিনা। এই যে সমঝোতা করে চলা, এতে হয়তো আপনি 18 কোটি লোকরে ধোকা দিতে পারবেন বাংলাদেশের। কিন্তু আপনি যখন এক্সটার্নাল বিষয়ে যাচ্ছেন, এখন এক্সটার্নাল আপনি ইউ আর টু ফেস 3 কান্ট্রিজ অ্যাট লিস্ট, চায়না, আমেরিকা এবং ইন্ডিয়া। এই 3টা দেশে ফেস করার সময় আপনি বলতে পারবেন না আমি এটা নির্বাচন যাতে হয় সেই খাতিরে বলছি, কথার কথা বলছি। এইগুলা কিছুই হবে না। সুতরাং ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্স, যে কিভাবে মোকাবেলা করবেন সেটার জন্য খুবই চৌকস, মেধাসম্পন্ন, দক্ষ এই সমস্ত লোক দরকার, যেটা আমি এখন পর্যন্ত দেখি নাই এই ক্যাবিনেটের মধ্যে, যারা নাকি শুভেন্দু অধিকারীর ফেস করতে পারে। শুভেন্দু অধিকারী সেদিন বলে ফেললো কি, যে আমরা যা বলছি আগে নির্বাচনের সময়, এখন আর আমরা কারো বিরুদ্ধে কিছু নাই। সুতরাং আপনি জনগণকে যেভাবে বুঝাবেন, আমরা এটা না হলে নির্বাচন হইতো না, আমার মনে হয় আমরা শেষ করি, ওটা না হলে নির্বাচন। এখন এই 3 দেশকে বুঝান, 3 দেশকে বুঝাইয়া দেশের এক্সটার্নাল রিলেশনশিপটাকে স্টেবল করেন, তা না হলে এটা কনসিকুয়েন্স সরকারকে ভোগ করতে হবে। আমরা একটু শেষ কথা জনাব আকবর হোসেনের কাছে শুনবো, আমরা শেষ করি। তার আগে দর্শকদের দুজনের একটা মন্তব্য পড়াশোনায়, এটা অনেক বেশি এই মন্তব্য আসছে। খালেদ ভাই, আপনি নিজে এবং আবু হেনা রাজ্জাকির মতো মানুষেরা, অমিতাভ সরকার উনি অনেকবার এই মন্তব্য করেছেন। খালেদ ভাই, আপনি নিজে এবং আবু হেনা রাজ্জাকির মতো মানুষেরা যে জামাতের গুপ্ত টিম, তা দয়া করে প্রকাশ করে দিন। কারণ আমরা বুঝতে চাই, চিহ্নিত করতে চাই হচ্ছে দেশদ্রোহীদেরকে। আমি আমি জানি না আমাকে গুপ্ত টিম বলেন, ঠিক আছে, কিন্তু অ্যাডভোকেট রাজ্জাকি তো জামাতে ইসলামের খুবই সাংঘাতিক সমালোচনা করেন। আপনার কেন এটা গুপ্ত মনে হচ্ছে আমি জানি না। হাওয়েভার, আর আরেকজন উনি তারপরে এই বলতেছেন, ওনার নাম রাফসান ইসলাম, সব বিষয়ে কথা বলা সৎ সাহস আপনার নাই খালেদ ভাই। শেখ হাসিনার নেতৃত্বে যে হত্যা চলেছে জুলাইয়ে, এখন শেখ হাসিনার বিচার আপনি চেয়েছেন। ভাই, আপনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে সকল ধরনের হত্যার বিচার আমি চাই, এবং অবশ্যই অবশ্যই আগে পরে এখনো শেখ হাসিনার এই জুলাইয়ে যেসব গণহত্যা হয়েছে তার জন্য সুপ্রিম, এটা জানি কি বলা হচ্ছে, যে সুপ্রিম রেসপন্সিবিলিটি হিসাবে আমি প্রতিটি হত্যার জন্য, প্রতিটি খুনের এটার বিচার আমি চাই, প্রত্যাশা করি, দাবি করি। যাই হোক, জনাব আকবরের কাছ থেকে আমরা আজকে একটা শেষ কথা শুনে, মানে সমাপনীমূলক কথা শুনে আজকে শেষ করি। আকবর, আচ্ছা, কোনো প্রশ্ন আছে নাকি? না, প্রশ্ন নাই, শুধু মানে আমাদের শেষ করা আর কি। শুনেন, এখন আমি একটু যদি সাম আপ করি ব্যাপারটা, এরকম বাংলাদেশে যেটা হয় কি জানেন, মরা সাপকে সবাই একটা করে বাড়ি দিয়ে যেতে চায়। সাপ যখন ফনা তুলে থাকে তখন কেউ ধারে কাছে আসে না। ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এখন একটা মরা সাপ। তো সবাই তাকে একটা করে বাড়ি দিচ্ছে। হ্যাঁ, তো আওয়ামী লীগও পাস্ট, ঠিক আছে, তাকেও সবাই একটা করে বাড়ি দিচ্ছে। বাট আমাদের জার্নালিস্টদের কাজটা হচ্ছে কি জানেন, আমরা আসলে যখন যে ক্ষমতায় থাকবে আমরা তাদেরকে অ্যাকাউন্টেবল করব। অফকোর্স আমরা হিস্ট্রির দিকে তাকাবো, ইতিহাস ছাড়া বর্তমান হয় না, অবশ্যই হয় না, কিন্তু আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের যে ব্যাপারটা, যেহেতু আমি অনেক কিছু এখানে বলেছি, দেখেন আমি মনে করি না যে প্রফেসর ইউনূস কোনো দেবতাতুল্য মানুষ, তার ভুল থাকবে না, তিনি কোনো কিছু করবে না। এবং আমি যে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের বিরাট ফ্যান, আমি কিন্তু তাও না। কিন্তু তখন দেশের প্রয়োজনে একটা সার্টেন টাইমের জন্য ওনাকে অ্যাকসেপ্ট করতে হয়েছিল আমাদের। আর সেই জন্য আমরা সবাই ভেবেছিলাম যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যার মাধ্যমে গণতন্ত্র আসবে। এই জন্য অনেকেই মেনে নিয়েছিল এটা। ওনার একেবারে যে উনি যে দেবতার তুল্য মানুষ, সেই জন্য মেনে নেয় নাই। আর থার্ড থিং হচ্ছে, আমি এটা আগেও বলেছি যে উনি যখন সরকার পরিচালনা করছিলেন, ওনার উচিত ছিল আরো কঠোর হওয়া। উনি ক্ষমতা এসে বলতে পারতেন যে, লোক, আমি এই সময়ের জন্য আসছি, এই সময় পরে নির্বাচন হবে, এর মাধ্যমে আমাকে আর কোনো দাবি দাওয়া আনা যাবে না, নতুন সরকার এগুলো ডিল করবে, আমি এগুলোকে অ্যাকসেপ্ট করব না, আমার দরকার শান্তি শৃঙ্খলা এস্টাবলিশ করা। কিন্তু উনি এটা করেন নাই। উনি এটা করলে পরে আমার ধারণা দেশের পরিস্থিতি তখন আরো বেটার হইতো। এখন কেন করেন নাই এটা নিয়ে নানা কথা হয়তো প্রচলিত, হয়তো এমনও হতে পারে যে গভর্নমেন্টের সামনে কোনো ইলেকশন রোড ম্যাপ শুরুর দিকে ছিল না,
সেই জন্য করেন নাই। আমি জানি না ব্যাপারটা কি, বাট ওনার কঠোর হওয়া উচিত ছিল। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আবু হায়দার রাজ্জাককে। আপনাকেও আজকে ডক্টর জনাব আবু হায়দার রাজ্জাককে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ এনেছেন, যে আমরা আসলে বিষয়গুলিকে, সেটা মামলাই হোক, সেটা কোনো রকম চুক্তি হোক, সেগুলিকে আমরা পলিটিক্যাল লেন্স থেকে দেখতেছি নাকি লিগেল একটা জায়গা থেকে লিখতেছি, সেটা আগে আমাদের নিশ্চিত করা দরকার। পলিটিক্যাল লেন্স থেকে দেখলে সেটা একরকম, লিগেল লেন্স থেকে দেখলে সেটা আরেক রকম, সেটা আমাদের পরিষ্কার করা উচিত। জনাব আকবর হোসেন একটা খুবই পরোযোগ্য কথা বলেছেন, যে তিনটি দলের অর্থাৎ বিএনপি, জামায়াত এবং এনসিপির কোনো ধরনের মানে মতামতের বাইরে কোনো সিদ্ধান্ত এই সরকার নিচ্ছে কিনা বা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিয়েছে কিনা সেটি আসলে আমরা দেখি না।